আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে সে আগের মতো ইন্সপেক্টরশিপের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসলে সামনে পরীক্ষা, তো পরীক্ষার সময় আসলে প্রত্যেকেরই কিন্তু একটা চেষ্টা করা উচিত কিভাবে তার পরীক্ষাটা ভালো হবে। এটা হলো তার যা যা ব্যক্তিগত বিষয়। মানুষ যদি চেষ্টা করে, চেষ্টার অসাধ্য কিচ্ছু নেই। চেষ্টাটা কতটুকু করে এটা একটা দেখতে হবে। এটা তোমাদের একটা জিনিস মনে রাখবা যে মানুষ যদি কোনো পরিকল্পনা ছাড়া এগিয়ে যেতে চায় সে এগোতে পারবে না। তাকে সামনের দিকে যেতে গেলে তাকে অবশ্যই পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনাটার মাঝে আমি দেখি না, জসিম আমাদের কয়েকবার মেলা দিন থেকে আমার সাথে আছে, জসিম করে নাজমুল মনে হয় দ্বিতীয়বার। তো জসিমের জন্য কষ্ট লাগে যে ও বুঝে বোঝে না, আসলে এদের মাথাগুলো ওইভাবে তৈরি হয়নি। এরকম আরো অনেক আছে আমাদের, যেমন আমার ফারুক আছে, ফারুকের আমরা আশা করি সে কিন্তু অনেক ভালো বোঝে, কিন্তু লিখতে গেলে কেমন জানি আউলে ফেলে। এটা একটা বিষয়। তো তো তোমার নিজেরও তুমি দেখো আইনুল, তোমার কিন্তু আমরা অনেক আশা করছিলাম তুমি অনেক ভালো কিছু করবে, কিন্তু দেখা গেল বুঝা জিনিসটা তুমি পারলা না। তুমি কি কাউকে দোষ দিতে পারবা যে না তোমাকে তারা ইচ্ছা করেই পিছনে ফেলে দিয়েছে? তুমি কি কাউকে দোষ দিতে পারবা আইনুল? না স্যার, এখানে আপনার দোষ নাই স্যার, এখানে আমার দোষ। আমার একটু ভুলের কারণে আমি প্রশ্নটা স্যার বুঝতেও পারছিলাম। একটাই প্রশ্ন গন্ডগোলের কারণে আমার সেকেন্ড পার্টের নাম্বারটা সেটা কম আসলো। সেটা কোন প্রশ্ন ছিল তোমার? ওই যে স্যার মৃত্যুকালীন জবানবন্দিটা, এটা তো প্রশ্নটা আমি 32-এর এক ধারা হবে, এটা তো 32-এর জি এক স্যার। ধারা হবে। তোমরা মনে করছো যে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম লেখছো নাকি? জি স্যার, না ওটা আমি লিখছিলাম, শুধু স্বাক্ষরতে চলে গেছিলাম স্যার, সারারে লিখছিলাম। আমি প্রশ্নটা স্যার বুঝে ফেলছি, ধরেই ফেলছি, লেখা মানে শুরু করে দিয়েছি বক্তব্যটা অলরেডি। আমি বলি, প্রশ্নটা হলো মনে করো এরকম একটা প্রশ্ন। আমি আমার কথাগুলো একটু সুন্দর করে বোঝার চেষ্টা করব। যেমন যদি প্রশ্ন আসে মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বোঝেন, কে মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারে, বা অন্তিম বিবৃতি কাকে বলে, বা অন্তিম বিবৃতি কে লিপিবদ্ধ করতে পারেন, বা মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি যদি বক্তব্য দেয় তা কি আদালতের গ্রহণযোগ্য? দেখো এখানে কিন্তু বলা নাই যে তার জবানবন্দিটা কেউ লিখবে কি লিখবে না, 32-এর একে কিন্তু বলা নেই। বলা আছে মৃত্যুর পথযাত্রী একজন ব্যক্তি যে ঘটনার ফলে তার মৃত্যু ঘটতেছে এই ঘটনা সম্পর্কে যে বক্তব্য দিয়ে থাকে এটাকে মৃত্যুকালীন জবানবন্দি বা অন্তিম বিবৃতি বলা হয়। ধরে নেওয়া হয় মৃত্যু পথযাত্রী কোনো ব্যক্তি তার মৃত্যুকালে কোনো মিথ্যা কথা বলেন না। এই দর্শনের আলোকে এটি মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে আদালতে গ্রহণযোগ্য। মনে করলাম আমরা এটা, এই প্রশ্নের উত্তর তো সবাই দিতে পারে, 32-এর 1 স্যার, 32-এর 1 স্যার। কিন্তু প্রশ্নটা কিভাবে ঘোরালো যে একজন ব্যক্তি লাঠির আঘাতে অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার জ্ঞান ফিরলে কে কে তাকে আঘাত করেছে তার বর্ণনা সে প্রদান করেন। এরপর সে চিরনিদ্রায় শায়িত হন বা মারা যান, কিন্তু সেখানে অমুক অমুক অমুকগণ উপস্থিত ছিলেন, কেউ তার বক্তব্যটা লিপিবদ্ধ করে নাই। এই ধরনের বক্তব্যের প্রাসঙ্গিকতা বা সারমর্ম লিপিবদ্ধ করুন। তার মানে এটা তো মৃত্যুকালীন জবানবন্দি। এটা তো যে মৌখিক সাক্ষী স্রোত সাক্ষী এটা তো কিছু নাই। এটা তো আমি স্যার মৃত্যু, লেখা শুরু করে দিতে না না, লেখা বক্তব্যটা আমি বলি, অর্থাৎ ঠিক এরকম প্রশ্নই তোমাদের আসে। শোনো, আমি তোমাদেরকে জোর গলায় বলি, আমার গাইড যারা নিয়েছো আমি জোর করে বলে দিই, আমার গাইডে যেভাবে প্রশ্নের উদাহরণ দেয়া আছে, যেভাবে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে, কেউ একটা ব্যক্তিও সেরকম পারেনি। আমার গাইডে এমনও প্রশ্ন আছে একটা প্রশ্ন পুরো পৃষ্ঠা চলে গেছে, 1 পৃষ্ঠা চলে গেছে, কিন্তু উত্তর হলো সামান্য একটু। এই জিনিসগুলো বুঝতে হবে যে একটা লোক সে তার মেধাটাকে এখানে কাজে লাগিয়ে এটা তৈরি করছে কাদের জন্য, তোমাদের জন্য। তো দেখা যায় কি এই বইগুলো আমাদের বাজারে বিক্রি হয় না, কেউ নিতে চায় না, ও এটাতে কিছু নাই চোখের সামনে। আমি রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে মনে করো যারা যেখানে শপিং মলে বক্তব্য টক্তব্য দিচ্ছি, যে ভাবি যে দুই একটা বই হয়তো কেউ কাউন্সিলিং করতেছি, নেয় না, না নিয়ে আমার চোখের সামনে আরেকজনের বই নিচ্ছে যে সদ্য এএসআই হয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমার চেয়ে ওই এএসআই ভালো লেগছে। কি জি স্যার। এটা বোঝা যাচ্ছে না? অনুরূপ ভাবে, এবং যারা বই বিক্রেতা তারা বলে যে স্যার অমুকের বই যাচ্ছে এতটা অথচ আপনার বই যাচ্ছে না, তাহলে আমি বই লিখবো কি আর চালাবো কি? তার মানে আমি ভালো লেখক না, এখানে সেটাই প্রমাণ হচ্ছে। তো এই যে প্রশ্নগুলো যে আসলো 32-এর 1 তো সবাই জানো, কিন্তু এটা লিখতে পারো না। যেমন পরীক্ষার প্রশ্ন এসেছিল যে
কখন একজন অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি সেই ব্যক্তির বিরুদ্ধে আদালতে গ্রহণীয় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না? এখানে বিভিন্ন গাইডে দেখবা 24, 25, 26, 27 পর্যন্ত দিয়ে রাখছে। টিআরপিসির 163 সাক্ষ্য আইনের অমুক তমুক অনেক কিছু দিয়ে রাখছে, কিন্তু মূলত উত্তরটা হলো শুধুমাত্র সাক্ষ্য আইনের 24 ধারা। এখন আমি 24 ধারা লিখছি, লেখার পর অনেকেই আমাকে ফোন দিয়ে বলে, স্যার এই ধারায় কি নাম্বার দিবে? কথাটা বোঝো আগে। স্যার এই ধারায় কি নাম্বার দিবে? প্রশ্ন কি নাজমুল, ঘটনা কি বুঝতে জি পারছো স্যার, তো? বলছি স্যার। প্রশ্ন আসছে যে একটি আইনি সমাবেশ কখন বেআইনি সমাবেশে পরিণত হয়? ধারা হলো শুধুমাত্র 141, সেখানে 40টা ধারা দিয়ে রাখছে, আর বরঞ্চ আমাদেরকে বুঝায় এই ধারা ওই ধারা এই ধারা এ ধারা হবে। তাহলে এখন আমি কি হলাম? আমি ফেল মেরে গেলাম ওখানে। একটা সেকেন্ড। পরে স্যার অনেকেই আমার কাছে ফোন ছিল। তো এই পরে প্রশ্নগুলো যদি আমরা কেউ না বোঝে, যেমন প্রশ্ন আসছে যে আহ সভা সমাবেশ বা শোভাযাত্রার নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা বা পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। ধারা হলো পুলিশের 30-এর 1 থেকে 4 পর্যন্ত। সেখানে এতগুলো ধারা দিয়ে রাখছে এবং ওই ধারাগুলোই সবাই পড়তেছে মনোযোগ সহকারে, এবং তাদেরটাই সঠিক, আমারটা মিথ্যা হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়গুলো, তো এই জন্য আমার এখানে ছাত্র সংখ্যা একেবারে কমে গেছে। কমতে কমতে এমন কমে গেছে যেটা আর ক্লাস করার মতো না। কারণ এই 8-10 জন ক্লাস করে সারা মাসে 8,000 9,000 টাকা উঠে, এই টাকা দিয়ে আসলে চলানোটাও, কারণ আমার জুম কেনা, জুম আমার জুম তো কেনা, সত্যি কথা বলতে যেটা। হ্যাঁ, এটা একটা, এই জন্যই আর কি। তো এই জন্য কথাটা বলছি যে আমি যতই পড়াই না কেন, আমি যাকে পড়াবো তার যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু ভালো হবে। তো এবারে যারা ছাত্র আছে আমার কাছে, কিন্তু এরকম কোনো ছাত্র মনে হয় নাই যে না, এই ছাত্রটা ভালো করবে, এরকম আমার মনে হয় না। আমি ক্লাস নিয়ে দেখছি তো, এদের ওইরকম একটা ইয়া নাই, ওইরকম এদের মানে ম্যাচুরিটি এখনো তৈরি হয়নি এদের। যাই হোক, আমরা আলোচনা করি। আচ্ছা, সাক্ষীকে কখন বৈরী ঘোষণা করা যায়? সাক্ষীকে কখন বৈরী ঘোষণা করা হয়, বা কোন ক্ষেত্রে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা হয়? আবার এটা আসতে পারে যে আহ বৈরী সাক্ষী বলতে কি বুঝেন, বা সংজ্ঞা লিখুন বৈরী সাক্ষী। আসলে এই যে বৈরী সাক্ষী, তার মানে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে বৈরী সাক্ষী বলতে আমরা কোনটাকে বুঝি, বলছে যে বৈরী সাক্ষী বলতে ওই সাক্ষীকে বোঝানো হয়েছে যে সাক্ষী কিনা আদালতে সাক্ষ্য প্রদান করতে গিয়ে সেই যার পক্ষে সাক্ষ্য দিতে গেছেন তার পক্ষে সাক্ষ্য না দিয়ে সে ব্যক্তিটা হেডফোনটা দেন। অপর ব্যক্তির পক্ষে অর্থাৎ বিবাদীর পক্ষে সাক্ষ্য দেন। আদালত তখন এই ধরনের সাক্ষীটাকে বৈরী ঘোষণা করতে পারে। অর্থাৎ সাক্ষী একজন ব্যক্তি, এই ব্যক্তিটাকে আদালত ডিক্লাইন বা বৈরী ঘোষণা করতে পারেন এই কারণেই যে সে যে বক্তব্যটা দিচ্ছে এই বক্তব্যটা আসলে মামলার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অনেক ক্ষেত্রে একজন ব্যক্তি ন্যায় বিচার থেকে বঞ্চিতও হতে পারে। তো সে লক্ষ্যে কি করে একে সাক্ষী থেকে ডিসচার্জ করে দেওয়া হয় বা বৈরী ঘোষণা করা হয়। এটি হলো সাক্ষ্য আইনের 154 ধারা। তো এখানে কিন্তু অন্য কোনো ধারার বিষয় দেওয়ার সুযোগ নাই। এখন প্রশ্ন হলো যে বৈরী সাক্ষীকে মামলার উভয় পক্ষকে জেরা করতে পারেন? এই সাক্ষ্য আইনের 154 ধারার মধ্যেই বলা আছে যে যে সাক্ষীটাকে বৈরী ঘোষণা করা হয়েছে এই সাক্ষীটাকে উভয় পক্ষই জেরা করতে পারবে। হ্যাঁ, যেমন এই জেরার প্রসঙ্গে আমি একটা কথা বলি। প্রশ্ন আসছে, মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বোঝেন? মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারেন, বা মৃত্যুকালীন জবানবন্দির প্রাসঙ্গিকতা আলোচনা করুন। মৃত্যুকালীন জবানবন্দির প্রাসঙ্গিকতা আলোচনা করুন। এই যে প্রশ্নটা, মৃত্যুকালীন জবানবন্দির প্রাসঙ্গিকতা আলোচনা করুন, এখানে ধারা শুধুমাত্র সাক্ষ্য আইনের 32-এর 1 এবং পিআরবি 266। অনেকে এখানে সিআরপিসির 164 ধারা দিছে, পিআরবি আরো কত কিছু হাবিজাবি দিয়া 145।
সাক্ষ্য আইনের 157, মানে হুদাই সে কিন্তু বোঝেও না এটা কেন আসবে, 154, 157টা কেন আসবে বা 145টা কেন আসবে, সে কিন্তু বোঝে না। এটা শিওর, 100% শিওর। কিন্তু দেখা যাচ্ছে যে এই ভাষায় যে গাইডটা লেখা হয়েছে, সেই গাইডটা মার্কেটে চলছে বেশি, সেই গাইডটা মার্কেটে চলছে বেশি। মার্কেটে চলার কারণে আমরা হয়ে গেছি এখন না জানা শিক্ষক, আমরা পড়ালেখা ভালো পড়াতে পারি না, বোঝাতে পারি না। ওই যে একটা ছেলে দেখলাম, কি কনফিডেন্স লগ কি জানি একটা, ও পয়সায় পড়ায় না মনে হয়, বিনা পয়সায় সম্ভবত পড়ায় মনে হয়। ও মনে হয় বিনা পয়সায় পড়ায় না এই ছেলেটা, কি কেউ জানো? কি নাম স্যার বললেন স্যার? চিনি না তো স্যার। কনফিডেন্স ল সেন্টার, একজন এএসআই পড়াচ্ছেন দেখলাম, অনেকগুলো লোক ওই ইউটিউবে মাঝে মাঝে চলে আসে না সেখানে। তো বিষয়টা হলো, এরকম মাস্টার অনেক আছে। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, আমাদের মাস্টার হওয়ার দরকার নেই, আমাদের পরীক্ষা পদোন্নতি নেওয়া দরকার। এই জন্য বুঝতে হবে। তো মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বোঝেন, কে মৃত্যুকালীন জবানবন্দি বলতে লিপিবদ্ধ করতে পারেন? বিষয় দুটো, একটা হলো পিআরবি 266 এবং 32 ধারা। অন্যান্য যে ধারা টারা গুলো হাবিজাবি দিতে সব মুছে ফেলা, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যাক, বাবা, আচ্ছা। যদি প্রশ্ন আসে মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কতটুকু, এবং এই মৃত্যুকালীন জবানবন্দির দাতা যদি দৈবাত ক্রমে বেঁচে যায়, তাহলে এই জবানবন্দির পরিণতি কি? বা মৃত্যুকালীন জবানবন্দি দাতা জবানবন্দি প্রদানের পর যদি তিনি মৃত্যুবরণ না করেন, সেক্ষেত্রে জবানবন্দির গ্রহণযোগ্যতা কত? তাহলে প্রথমে যে বিষয়টা আমাদের বুঝতে হবে, মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্য। আসলে মৃত্যুকালীন জবানবন্দির সাক্ষ্যগত মূল্যটাই বলা হয়েছে 32 টাকা, এটাই সাক্ষ্যগত মূল্য। আচ্ছা, ভালো কথা। এখন এই মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর যদি কোনো ব্যক্তি বেঁচে যান, তাহলে জবানবন্দির পরিণতি কি হবে? তখন আমরা কি লিখবো মালিকুল? সাক্ষ্য আইনে 157 ধারা উল্লেখ করা আছে, যদি মৃত্যুকালীন জবানবন্দি বিবৃতি দেওয়ার পর দৈবাক্রমে যদি বেঁচে যায়, সেক্ষেত্রে সাক্ষ্য আইনে 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, ঠিক আছে। আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এভাবে লিখলে তো নাম্বার পাবো না। আমাদের কি লিখতে হবে, যে সাক্ষ্য আইনের 157 ধারায় উল্লেখ করা আছে যে যদি কোনো ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর মৃত্যুবরণ না করে দৈবাত ক্রমে বেঁচে যান, সেক্ষেত্রে তার এই জবানবন্দিটা আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এটি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণ। এখন এই 157 প্রশ্ন যদি আসে যে ক নামক ব্যক্তিকে খ এবং গ পূর্ব শত্রুতার জেরে তার হাতে থাকা ছোরা দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন, এবং ককে গুরুতর অবস্থায় সুচিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে তার জ্ঞান ফিরে আসে, এবং সে তার জখমের বর্ণনা সম্পর্কে চিকিৎসকের নিকট বক্তব্য প্রদান করেন, এবং সে জ্ঞান হারিয়ে ফেলেন। তার আত্মীয় স্বজন তার সুচিকিৎসার জন্য ঢাকা শহরের খ্যাতনামা হসপিটালে প্রেরণ করলে হাসপাতালের চিকিৎসক দীর্ঘদিন চিকিৎসা শেষে তাকে সুস্থ করে তোলেন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে কয়ের পূর্ববর্তী জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য কি? তার মানে এটা 157 ধারা। তো এই যে মাথাটা আছে মানুষের, এই জিনিসটা তোমার যদি বোঝার মতো জ্ঞান থাকে, তাহলে তুমি অবশ্যই লিখবা কি
যে 157 ধারার বক্তব্যে কি বলা আছে, তারপরে লিখবা যে সে পূর্বে যে জবানবন্দিটা দিয়েছিল, মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিল, এই জবানবন্দি দেওয়ার পর সে দৈবাত ক্রমে বেঁচে গেছেন। এই ধরনের ঘটনার ক্ষেত্রে তার জবানবন্দিটা মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে না, তবে এই জবানবন্দিটা বাতিলও হবে না। এই জবানবন্দিটা সমর্থনমূলক সাক্ষ্যের ন্যায় সাক্ষ্যের 157 ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য। এইভাবে তুমি যদি একটা প্রশ্নের উত্তর লেখো তাহলে অবশ্যই তুমি নাম্বার পাবে। এখন তুমি লিখতে গিয়ে এটা যদি তুমি ভুল করো, এই দায়িত্ব তো আমাদের। শর্টে লেখো কি জন্য? এই শর্টে লেখাটাই তোমাদের নাম্বার কম পাওয়ার একটা উপযুক্ত কারণ। আমার কথা কি তোমরা বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, বুঝতে স্যার, পারছি। এই যখন জি পরীক্ষা স্যার, হয়ে বুঝতে যায়, পারছি। যখন পরীক্ষা হয়ে যায়, পরীক্ষার প্রশ্ন নিয়ে যখন আলোচনা করি তখন বলে স্যার আপনার কোনো দোষ নাই স্যার, আপনি অনেক ভালো করে পড়াইছেন স্যার, আমরা ভুল লিখছি স্যার ইত্যাদি। ভালো কথা, অনেক প্রশংসাই করলা যে তোমার দোষ, আমার দোষ নাই। কয়েকদিন পরে ওই ছাত্র আর আমার কাছে ক্লাস, মানে আমি তাকে ব্যর্থ, আমি তার কাছে ব্যর্থ, সে পড়াতে পারি। আইলেন তুমি তো দেখছো আমার কাছে প্রায় 200-র উপরে অনলাইনে ক্লাস করতো। নাই, নাই। কারণটা কি জানো? অনেকে বেশিরভাগই প্রমোশন পাইছে, বেশিরভাগই কিন্তু প্রমোশন পাইছে এখানে, মোটামুটি 50%-এর উপরে প্রমোশন পাইছে। আর যারা পায় নাই তারা মনে করতেছে এই লোকটা মনে হয় ভালো বোঝায় না। আমাকে তো ফোন করে বলে স্যার আমি কিন্তু প্রমোশন পেয়ে গেছি, তারা বলে। এই যে কয়েকদিন আগে ডিউ হলো, কয়েকজনে আমার কাছে ক্ষমা চাইছে, স্যার প্রমোশন হয়েছে, র্যাঙ্ক লাগাইছে, আপনাকে বলতে পারি নাই স্যার, আমার কিন্তু প্রমোশন হয়ে গেছে। অনেকে বলছে। যাই হোক, কে বললো না বললো, বাস্তবটা নিয়ে থাকি, আমরা আলোচনা করব এমন ভাবে পড়াশোনাটা মাথার মধ্যে ঢুকাবো যেন আমরা ভালো রেজাল্ট করতে পারি। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, ফৌজদারি মামলায় কোনো পক্ষই সাক্ষ্য না দিলে প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? এটা কত ধারার প্রশ্ন? ফৌজদারি মামলায় যদি কোনো পক্ষই সাক্ষ্য না দেয় সেক্ষেত্রে প্রমাণের দায়িত্ব কার কার উপর বর্তায়? সাক্ষ্য আইনে স্যার 102 ধারা প্রথম হয় স্যার। 102। 102 কি বলা আছে? এগুলো হবে স্যার যে পক্ষ মামলায় আর কি স্যার, মানে স্যার পরাজিত হবে স্যার, তাকে প্রমাণ করতে হবে স্যার। এটা কি 102 নাজমুল? কি? স্যার প্রমাণের দায়িত্ব যার উপর ন্যস্ত আর কি স্যার বিষয়টা। কিন্তু সেখানে কি কথা বলা আছে যে, ওখানে কিন্তু একটা বিষয়টি বলা আছে, আমাদের এমসিকিউ তে কিন্তু এই প্রশ্নটা আছে যে ফৌজদারি মামলায় কোনো পক্ষই সাক্ষ্য না দিলে প্রমাণের দায়িত্ব কার? যে পক্ষ পরাজয় বরণ করেছে তার প্রমাণের দায়িত্ব। বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার। 101 স্যার, কেমনে 101 হয়? 1.103 স্যার। 103। কে বাবা এলো রে? তো আমরা যেটা, মানে কথাটা হলো এরকমই যে আমাদের প্রশ্নের বিষয়গুলো আলোচনা করতে হবে এখানে। যেমন এই যে আমরা যে কথাটা বললাম যে ফৌজদারি মামলায় যদি কোনো পক্ষই সাক্ষ্য না দেয় প্রমাণের দায়িত্ব কার? তোমরা কত ধারা বলছো বলো? 102 দ্বারা স্যার। 102 102 তো বলছিলাম স্যার। হ্যাঁ, সঠিক উত্তর 102 ধারা। সেখানেই বলা আছে যে যে পক্ষ পরাজয় বরণ করবেন তারই প্রমাণের দায়িত্ব। আমার কথা কি ঠিক আছে এটা? সঠিক স্যার, ঠিক আছে স্যার। অডিও ভিডিও পত্রিকার কাটিং কি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক? এটা কত ধারা? অডিও ভিডিও পত্রিকার কাটিং কি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক? এটা স্যার 88 ধারা স্যার। সাক্ষ্য আইনের 88 জি স্যার। নতুন করে সংযোজন করা হয়েছে, এই তো নাকি? ডিজিটালের স্যার 88 ক হবে স্যার এটা।
অডিও ভিডিও স্যার। 88 ক হবে কেন? 90 এর কি ছিল এখানে? না স্যার, আমি 90 দেখি। তো স্যার আচ্ছা ঠিক আছে, পুরাতন দলিল স্যার। তোমারটাই আমি দেখছি। এখানে নতুন করে সংযোজন হয়েছে, যারা বই কেনে নেই তারা তো বুঝতেও পারবে না। তার বার্তার সম্পর্কে অনুমান, আচ্ছা ভালো কথা। ডিজিটাল যোগাযোগ হিসেবে অনুমান, আদালত অনুমান করিতে পারেন যে ডিজিটাল যোগাযোগ বার্তা সার্ভারের মাধ্যমে যে সকল বার্তা সম্বোধন করা হয়েছে, কম্পিউটারে কিছু সম্বোধন করা হয়েছে, ডিজিটাল যোগাযোগ সংক্রমণের জন্য ডিজিটাল ডিভাইস ফর্ম। কিন্তু আদালত আচ্ছা, এটা কি তুমি মনে করতেছো যে এই যে কথাটা আমি বলছি সেটা হলো যে অডিও ভিডিও, এটা কি এই 88 ক কি? আদালত অনুমান করে। প্রশ্নটা হলো, এখানে বলা আছে কি দেখো, অডিও ভিডিও পত্রিকার কাটিং কি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক? কি আইনুল কত ও, ধারা এটা? এটা তাহলে স্যার আইনুল এটা স্যার 65 ক স্যার। 65 ক। 65 কতে তো কথাটা বলা হলো যে এখানে ডিজিটাল মাধ্যমে লিপিবদ্ধ 65 কিছু। 65 খ স্যার, খ না খ, ডিজিটাল রেকর্ডের 65 গ্রহণযোগ্যতা। ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা, হ্যাঁ এখানে যে বিষয়টি বলা আছে 65 খ, অর্থাৎ এখানে বলা আছে এই আইনে যাই কিছু থাকুক না কেন, ডিজিটাল ঢাকা কোনো একটি মুদ্রিত ইত্যাদি, সেটি আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। এটা 65 খ। আমার কথা কি বুঝতে পারছো নাজমুল? জি স্যার। জি স্যার, জি স্যার, ভুল করছে স্যার। যেমন যদি কখনো প্রশ্ন ওইটা আসে, অনুমানের কথা বলতেছেন, সরি স্যার। আচ্ছা এখানে বক্তব্যটা হলো অডিও ভিডিও পেপার কাটিং বা ডিজিটাল মাধ্যমে যে সকল বিষয় সংরক্ষণ করা হয়েছে সেগুলোর প্রাসঙ্গিকতা, এটা 65 খ। কি সোহেল, বুঝতে পারছো আমার কথা? জি স্যার, বুঝতে পারছি 65 ফল। এই সম্পর্কে শীতল কারো কোনো মন্তব্য আছে? না স্যার। না স্যার, আমি আদ- বুঝতে পারছি স্যার। আদালতে সাক্ষ্য প্রদানকালে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করা হলে কোর্ট অফিসারের করণীয় কি? স্যার 150। হ্যাঁ, 150 স্যার। আচ্ছা কোর্ট অফিসার কি ব্যবস্থা নেবেন, এখানে কি চাওয়া হয়েছে? কোর্ট অফিসার কি ব্যবস্থা নেবেন সেটা কিন্তু চাওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি যে তার করণীয় কি। অর্থাৎ এই যদি কোনো সাক্ষী, পুলিশ সদস্য শুধু না, যে কোনো সাক্ষীর বিরুদ্ধে যদি মানহানিকর কোনো বক্তব্য প্রদান করা হয়, সেক্ষেত্রে কোর্ট অফিসার কি ব্যবস্থা নেবেন। অর্থাৎ সাক্ষ্য আইনের 150 ধারায় বলছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করলে সেক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি কি। আওলাদ, আমার কথা কি বুঝতে পারছো আওলাদ? জি স্যার, বুঝতে পারছি স্যার। অর্থাৎ সাক্ষ্য আইনের 150 ধারায় বলা আছে যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করলে সেক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতি বলছে, আদালত যদি এই অভিমতে উপনীত হন যে উক্তরূপ কোনো প্রশ্ন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত জিজ্ঞাসা করা হয়েছে, তবে সেই প্রশ্ন যদি কোনো অ্যাডভোকেট জিজ্ঞাসা করিয়া থাকেন, সেক্ষেত্রে পেশাগতভাবে হাইকোর্টের নিয়ন্ত্রণাধীন আদালত মামলার সমস্ত পরিস্থিতি সম্পর্কে কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করতে পারেন। তার মানে আদালত কি করতে পারেন, কোর্ট অফিসার কি করতে পারেন, বলছে যে এইরকম আইনজীবীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে হাইকোর্টে যে আদালতের নিয়ন্ত্রণাধীন তার কাছে তাকে রিপোর্ট দেওয়া যাবে, এটাই তো নাকি? তার জি স্যার, বিরুদ্ধে লিখিত দেয়া যাবে, এটাই তো নাকি? জি স্যার। এখন কথাটা হলো কি, আদালতে সাক্ষ্য প্রদান কালে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করা হলে কোর্ট অফিসারের করণীয় কি। তাহলে আমরা লিখবো কোর্ট অফিসার। এখানে কিন্তু কোর্ট অফিসার কাকে বোঝানো হয়েছে? কোর্ট অফিসার বলতে এআরও। কাকে বোঝানো হয়েছে?
আদালতের অফিসার কি বোঝানো হয়েছে? কোন অফিসার সেটা? পুলিশ? ম্যাজিস্ট্রেট কে বিচারক? না, পুলিশ না। তাহলে ম্যাজিস্ট্রেট কে স্যার? অর্থাৎ যিনি বিচারক তাকে বোঝানো হয়েছে, তিনি কোর্ট অফিসার। জি স্যার। তাকে বোঝানো হয়েছে যে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন। বিষয়টা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝছি স্যার। বক্তব্যটা হলো এখানে যে আদালতে সাক্ষ্য প্রদান কালে যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা এবং কুৎসা বা মানহানিকর কোনো বক্তব্য প্রদান করেন, সেক্ষেত্রে এই সাক্ষ্য আইনের 150 ধারার মধ্যে যে বক্তব্যটি বলা আছে যে ওই আইনজীবী যে আদালতের আওতাধীন, অর্থাৎ তার বিরুদ্ধে হাইকোর্টে তার বক্তব্যের বিষয়ে প্রতিবেদন দাখিল করা যাবে। বিষয়টি গুড। আচ্ছা, অভিযুক্ত অপরাধীর পূর্বের দণ্ড থাকলে তা কিভাবে প্রমাণ করিতে হইবে? এটা কত ধারা? 511 স্যার। সিআরপিসির 511। 11 দেখো, স্যার। সাক্ষ্য আইনের সাথে কিন্তু সিআরপিসিরও কিছু প্রশ্ন কিন্তু অ্যাড করে দেয়া আছে, এটা বুঝতে পারছো তো? তোমার স্যার ভাবার কিছু নাই যে এখানে তোমার ভাবার কিছু নাই যে এখানে সাক্ষ্যর সাথে সিআরপিসি আসবে না। অর্থাৎ কত সুন্দর, আদালতে সাক্ষ্য প্রদানকালে পুলিশ সদস্যের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান করা হলে কোর্ট অফিসারের করণীয় কি? অভিযুক্ত অপরাধীর পূর্বে দণ্ড থাকলে তা কিভাবে প্রমাণ করিতে হইবে? তার মানে তুমি যেন মনে করো এটা মনে হয় প্রমাণ করিতে হইবে, তা মনে হয় এটা সাক্ষ্য আইনের প্রশ্ন, তাই না? কে? জি স্যার। তাহলে এটা বুঝতে হবে। এই জন্য আমি বারবার করে একটা কথা বলি, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদেরকে প্রশ্নটা কমপক্ষে 5-7 ভালো করে বুঝে শুনে তারপরে পরীক্ষায় তার খাতায় কলম বসাতে হবে। না বুঝে লেখলে তো দেখা যাবে কিভাবে প্রমাণ করিতে হবে, দেখা যাবে 102-3 দিয়ে ধুয়ে দিচ্ছে। প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়, বা নির্দিষ্ট বিষয়ে প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায় দিয়ে দিল। তার মানে সে বুঝলোই না। আর বাইরে আসার পরেই সে ওই চিল্লাচ্ছে কেন হবে না, কেন হবে না। পরে দেখা গেল 511। বুঝা গেছে নাজমুল আমার কথা? জি স্যার। যে সকল ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো কখন প্রাসঙ্গিক? মনের অবস্থা, উপলব্ধির অস্তিত্ব প্রকাশক বিষয় প্রাসঙ্গিক হতে হতে পারে কি? এটা কত ধারা? 11 স্যার। কিন্তু এখানে তো আরো কথা চলে আসছে 11-এর সাথে। মনের অবস্থা বা উপলব্ধির অস্তিত্ব প্রকাশক বিষয় প্রাসঙ্গিক হতে পারে কি? সাক্ষ্য আইনে 14 ধারা আছে স্যার। কত? সাক্ষ্য আইনে 14 ধারা আছে। বুঝলাম। হ্যাঁ, সাক্ষ্য 14 ধারায় বলা আছে। আচ্ছা, মৌখিক সাক্ষ্য পরোক্ষ হতে পারে কি? আচ্ছা, বোবার সাক্ষ্য। আচ্ছা, যদি কোনো প্রশ্ন আসে বোবার সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য, আমরা কি লিখবো? এটা? মৌখিক সাক্ষ্য, ভূবাক সাক্ষ্য স্যার 119 হুম। প্রাথমিক সাক্ষ্য হিসেবে। অর্থাৎ এই সাক্ষ্য আইনের মৌখিক একশো সাক্ষ্য উনিশ হিসেবে। সাক্ষ্য আইন 119 ধারার মধ্যে বলা আছে যে যে ব্যক্তি কথাবার্তা বলতে পারেন না, ইশারা ইঙ্গিতে আদালতকে বোঝাতে সক্ষম, এই ব্যক্তির ইশারা ইঙ্গিতে দেওয়া যে বক্তব্য যদি কোনো ব্যক্তি লিখে নেন, অর্থাৎ তার যে বক্তব্যটা লেখা হয় এই বক্তব্যটা মৌখিক সাক্ষ্যের ন্যায় আদালতে গ্রহণযোগ্য। অর্থাৎ তুমি আমি আদালতে দাঁড়িয়ে মুখ দিয়ে যদি যে কথাটা বলবো আদালত যতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করবে, অনুরূপ ভাবে এই ধরনের বক্তব্যটাও আদালতে গ্রহণ। যাই হোক, আমরা মোটামুটি আলোচনা করলাম। আগামীকালকে আমাদের কোনো ক্লাস নেই। শনিবারে চেষ্টা করব তোমাদের একটা পরীক্ষা নেওয়ার জন্য, যদি সুযোগ পাই পরীক্ষা নেব। সবকিছু মিলিয়ে, সাক্ষ্য টাক্ষ্য নয়, সার্বিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমরা নিব। তবে তোমাদের মাঝে একটা বিষয় দেখলাম, ওই যে এটিএসআই টিএসআই যারা
আছে, তাদের একটা দাবি দাবা আছে, পুলিশ সংস্কারের বিষয় একটা আছে, কোনটা বাস্তবায়ন হবে না হবে জানি না। ওই সময় আন্দাজে হুদাই কতগুলো দাবি দাবা যেগুলো দিছে, যেগুলোর আসলে মূল দাবিগুলোর বিষয়টাই নাই এখানে। হুম। বিভাগীয় পদোন্নতি পরীক্ষা একবার দিলে আর পরবর্তীতে সিনিয়রিটির যে মানে বিষয়টি বলা আছে, যে বলা আছে তারা সুপার নিউমারি পদোন্নতি, এগুলো অনেক কিছু আছে আসলে। এগুলোর পক্ষে বিপক্ষে অনেক কিছুই চলে আসবে। তো এগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেটা সরকার জানে। আমরা আমাদের পরীক্ষার প্রস্তুতি নেব। যাই হোক, তোমাদের কিছু বলার থাকলে বলো। কারো কিছু বলার থাকলে বলো। এখন স্যার অনেকজন অনেক কথাই বলছে, আসলে কিছুই হবে না স্যার। আর সংস্কার না, এটা যেটা তোমাদের বলছে এই স্যার। সংস্কার না, তোমাদের যে দাবি দাবাগুলো আছে, দাবি দাবাগুলো গুরুত্বপূর্ণ তো কিছুই নাই। দাবি দাবাগুলো গুরুত্ব হলো আমাদের যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে। বাকিগুলো তো এগুলো ইন্সপেক্টর জেনারেল নিজেই পারেন, এটার জন্য তো সরকার অনুমতির প্রয়োজন হয় না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। তো এটা তো কোনো বিষয় না, কর্তৃপক্ষ যদি ভালো মনে করে করবেই, কোনো বিষয় না। ডিপার্টমেন্টাল 75% চাচ্ছে, তা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর ছাত্র আন্দোলন তো আবার শুরু করবে, তারা তো সেখানে ভর্তি হবে। বিষয়টা কি বুঝতে পারছো? 50% 50% থাকে, তো তোমাদের 75% দিবে কেন? তুমি তো একটা চাকরি করতেছো, ওই বেটা তো না খেয়ে রয়েছে। কি, জি স্যার। তুমি পদোন্নতি পেয়ে সেখানে যাবে আর সে সরাসরি আসবে, তার মানে একটা বেকার ছেলের সমস্যার সমাধান হবে? এগুলো অনেক যুক্তিতর্ক আছে, সরকার তো দেখভাল করে। যাই হোক, কারো কিছু বলার থাকলে বলো অন্য প্রসঙ্গে। ডেভিড, কি আইন সম্পর্কে? আমি তো বারবার করে বলছি, পরীক্ষার সামনে তোমাদের কি আগায় আসতে হবে যে স্যার আমি এটা বুঝি না। কি আওলাদ স্যার আমার কিছু একটা বল। প্রশ্ন, হ্যাঁ, হ্যাঁ বলো মালিকুর, বলো। ইন্সপেক্টরশিপের প্রশ্ন স্যার। ককে হত্যার দায়ে অভিযুক্ত হলে গ আদালতে সাক্ষ্য প্রদান করে যে খ হুম। মৃত্যুকালে ঘোষণা করেছিলেন যে ক তাকে আঘাত করেছে। হুম। অপরদিকে ক আদালতকে অবহিত করে যে পূর্বেই গ তাকে বলেছিল খ বার্ধক্যজনিত কারণে অসুস্থ। গ এর আদালতে প্রদত্ত সাক্ষ্যের বিশ্বস্ততা ক কি কি উপায়ে খর্ব করতে পারেন? কিভাবে লিখবো স্যার? শোনো, এখানে লিখ- ওই আদালতে একটা বিষয় বলা আছে না, 101 ধারায় কি বলেছে, প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? যে দাবি যে করবে সে। যে দাবি করবে। ওইটাই তাই, শেষে কিন্তু তাই বলছে। সে কিভাবে প্রমাণ করবে, অর্থাৎ প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়, এটাই হলো এখানে, নাকি অন্য কিছু? আইনুল, আমি তো প্রশ্নটা ভালো করে শুনতে পারলাম না স্যার। কি মালিকুল, প্রশ্নের উত্তর কি আছে এখানে? অন্যরা কি লিখছে কত দেখি। না স্যার, এখানে কোনো উত্তর নেই স্যার, খালি শুধু প্রশ্নই আছে। ধারাটা এখানে না মূলত, না স্যার, মূলত প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়, বুঝতে পারছো? 101 ধারা, প্রমাণের দায়িত্ব কার? না এখানে স্যার ওই যে শেষে লেখা আছে গ এর আদালতে প্রদত্ত সাক্ষ্যের বিশ্বস্ততা ক কি কি উপায়ে খর্ব করতে পারে। এটা আসলে আবার আহ, বলবো স্যার, বলবো তুমি স্যার আরেকবার। তুমি প্রশ্নটা পাঠাই দাও, এটা আসলে না দেখে বোঝা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। জি স্যার। আর কারো স্যার কিছু? এই হ্যাঁ বলো। পরীক্ষার সামনে স্যার পরীক্ষার সামনে 2 বেলা যে ক্লাস নেওয়ার কথা ছিল স্যার, এটা কি হইলো? এটা নেবো আমরা, অসুবিধা দেখি নেবো, ওটা দেখি আমরা নেব, সকালে ক্লাসের ব্যবস্থা করব। সকালে এমসিকিউটা আলোচনা করব, 2 বেলা ক্লাস তো হুট করে এক বেলায় তো তোমরা করতে পারো না। ক্লাস দেখা যায় কেউ আসে যে 12 জন লোক আর 11 জন লোক আসছে। তুমি যতটুকু জানলা, কি তুমি কি বাইরে গিয়ে একটাও প্রশ্ন বোঝো না, যে কিংবা তোমার একটা প্রশ্নকে জানার ইচ্ছা নেই যে স্যার এই প্রশ্নটা আমরা বুঝতেছি না, আমাদের একটু বুঝাই দেন? কারো কি, তোমাদের কি কারো নেই? বিষয়টাকে বুঝতে পারছো? জি স্যার, জি জি স্যার। স্যার বুঝতে পারছি। এই জন্য শোনো, তোমাদের মাঝ থেকে আসতে হবে, বুঝতে পারছো?
কারো কিছু বলার আছে তোমাদের আর? হ্যাঁ, কিছু বলার আছে তোমাদের? স্যার পাঠাই দিয়েছি ছবি স্যার, প্রশ্ন আচ্ছা ছবি দেখ, পাঠাই আর দিয়েছি। কিছু বলার আছে কারো? ওটা এভাবে না দেখলে বলা যাবে না। হুট করে শোনো, একটা প্রশ্নের উত্তর, আমি এরকম ডক্টরের আলা লোক না, হুট করে একটা উত্তর বললাম, তোমরা ওইটা খাতায় লিখে দিলা, পরবর্তীতে দেখা গেলো ধারা হবে আর একটা, তখন বিপদ না? কি আইনুল? সঠিক স্যার, সঠিক। হ্যাঁ, আওলাদ কিছু বলার আছে তোমার? আওলাদ? না স্যার, বলার নাই স্যার। এটাই হলো সমস্যা, যে কিচ্ছু তোমরা যে মানে শিখবা যে কিছুই নাই, নিজে যে একটা প্রয়োজন স্যার, এটা আমি একটু বুঝতেছি না। নাই তানভীর সোহেল কিছু আছে? নাই সুজন? না স্যার, আমি একটু বাইরে আছি স্যার, আচ্ছা, থানা বাইরে আছি স্যার। আইনুল আচ্ছা। তুমি কিছু বলবা? আইনুল? না স্যার। জসিম? না স্যার, স্যার কেউ যদি স্যার ওই বন্দুক নিয়ে ডিউটি অফিসের সামনে হাজির হয়, এক্ষেত্রে আমার করণীয় কি? 12 ধারায় আমি যখন বস পয়েন্টের স্যার। না, কথাটা ওইরকম না, মানে বালাধারের বক্তব্যটা হলো, যদি লাইসেন্স থাক আর না থাক, ঘোরাফেরা করতে হবে সন্দেহজনক ভাবে। অর্থাৎ কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যদি কোনো ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করেন, বন্দুকও লাগবে না। মনে করো অস্ত্র আইনের মধ্যে, অস্ত্র আইনের 4 ধারায় যে বক্তব্যটা বলা আছে যে অস্ত্র কাকে বলে, তো বলছে যে তীর ধনুক সেটাও কিন্তু একটা অস্ত্র। হ্যাঁ, আর বলছে বল্লম শাবল কিংবা কোনো ছোরা, যার দুদিকে ধারালো, দুই দুই পাশে ধারালো, সামনের দিকে ছোচালো, এটাও কিন্তু একটা অস্ত্রের মধ্যে পড়ে। এটা অস্ত্র আইনের মধ্যে বলা আছে। এখন ঘটনা হলো যে এই এই ধরনের অস্ত্র নিয়ে কোনো ব্যক্তি যদি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করেন, তাহলে পুলিশ অফিসার তাকে বিনা পণে গ্রেপ্তার করতে পারবেন, এমনকি জনসাধারণ গ্রেপ্তার করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছো? কিন্তু জি যদি স্যার, বুঝতে পারছি। সন্দেহজনক ভাবে ঘোরাফেরা না করে, তাহলে কিন্তু 12 ধারা আসার কোনো সুযোগ নেই। 12 ধারার ঘটনাটা হলো অস্ত্র নিয়ে কেউ যদি সন্দেহজনক ঘোরাফেরা করেন। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ অস্ত্রটা নিয়ে স্যার ওই ডাকাতি করার উদ্দেশ্যে যাচ্ছিল আর কি স্যার, সামনে পড়ছে, ওই ক্ষেত্রে করণীয় আর কি। আচ্ছা, যদি এরকম প্রশ্ন আছে যে আপনি একজন সাব ইন্সপেক্টর, সঙ্গীয় ফোর্স নিয়ে টহল ডিউটি করতেছেন, হঠাৎ করে দেখলেন একজন লোক ডাকাতি করার উদ্দেশ্যে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে, আপনি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। এবং তার এই অস্ত্রটা, প্রথম হলো 12 ধারায় তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, এবং তার অস্ত্রটা আপনি হেফাজতে নিতে পারবেন, জব্দ তালিকা মূলে জব্দ করে হেফাজতে নিতে পারবেন, এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় এসে নিয়মিত মামলা রুজুর জন্য আবেদন করবেন। বিষয়টা ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। প্রথম কাজ, প্রশ্ন হলো যে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি? প্রশ্ন হলো যে একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি? ক, টহল ডিউটি করাকালে, টহল ডিউটি করাকালে আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলেন। উপরে কিন্তু বলা আছে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি। তাহলে আপনি 12 ধারায় তাকে গ্রেপ্তার করবেন। শুধু 12 ধারায় গ্রেপ্তার করলে কি হবে? তাহলে আপনার কি করতে হবে? প্রথমে বলতে 12 ধারায় গ্রেপ্তার করবেন, এবং তার কাছ থেকে যে অস্ত্রটা আছে, এই অস্ত্রটা আপনি জব্দ তালিকা বলে জব্দ করে আপনার হেফাজতে নেবেন। এবং এই অস্ত্রটি যদি বেআইনি অস্ত্র হয়, তাহলে আপনি এই আটককৃত ব্যক্তির নামে থানায় নিয়মিত মামলা রুজুর জন্য অফিসার ইনচার্জ বরাবর আবেদন করবেন, এবং আপনার কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র এবং গ্রেপ্তারকৃত আসামিটাকে থানা ডিউটি অফিসারের নিকট সোপর্দ করবেন। এটা হলো আপনার কাজ। এই ঊর্ধ্বতন অফিসারকে জানাবো, এ করব সে করব, এই ক্রাইম সিন করব, এটার কোনো সুযোগ নাই। আমার কথা কি বোঝা গেছে জসিম? জি স্যার, বোঝা গেছে স্যার। উপরে লেখা আছে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি। খ, টহল ডিউটি করাকালে অজ্ঞাতনামা মৃতদেহ পাইলেন। আপনাকে বুঝতে হবে যে অজ্ঞাতনামা মৃতদেহ পাইলে পুলিশের করণীয় কি। তার মানে পিআরবি 313, 314। ক, প্রশ্ন আসলো, আর একটা আসলো কি, থানা ডিউটি অফিসারের দায়িত্বে থাকাকালে অপমৃত্যুর সংবাদ পাইলেন। উপরে কিন্তু বলা আছে
সাব ইন্সপেক্টরের করণীয় কি? আপনার করণীয় কি হবে? অপমৃত্যু মামলা রুজু করে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে, এর বাইরে আপনার না। ওই আপনি বলবেন আমি দায়িত্ব আরেকজনকে দিয়ে কনস্টেবলের কাছে দিয়ে যাব, এ করব সে করব, এটা কিন্তু বলে নাই। কি আইনুল? জি স্যার, ওইটুকুই কাজ স্যার। প্রশ্নের মধ্যে যেটা আসছে আবার হলো, আপনি উপরে লেখা আছে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি? আপনি আপনি অপমৃত্যু সংক্রান্তে যে সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি পোস্টমর্টমের জন্য ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছিলেন, তার পোস্টমর্টমে গরমিল পেলেন। তাহলে বুঝতে হবে পিআরবি 306 খতে বলা আছে কি, যে পুলিশ কর্তৃক প্রস্তুতকৃত সুরতাল প্রতিবেদনের সাথে যদি পোস্টমর্টম রিপোর্টের গরমিল পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে এটি নিষ্পত্তির জন্য কার কাছে পাঠাতে হবে? সিভিল সার্জনের কাছে পাঠাতে হবে। এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, কিন্তু তুমি পড়োই নাই। ওই যে মুখস্থ করে গেছো আমি এ করব সে করব ঘেরাও করব এ করব, কিন্তু দেখা গেল তোমার পরীক্ষার নাম্বার বেশি ওঠে নাই। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। আর কারো কিছু বলার আছে সুজন? স্যার তার আর একটা প্রশ্ন স্যার জিজ্ঞেস করছি। হ্যাঁ বলো বলো, সমস্যা নেই, বলতেই পারো, কারণ তোমাদের এখন তোমরা যেটা জানো না এটা বলতে পারবে, বলো। কয়েকজন সরকারি কর্মকর্তা হ্যাঁ ব্যক্তিগত প্রয়োজনে থানায় সাধারণ ডায়েরি করতে আসেন। হ্যাঁ ডিউটি অফিসার খ তার অভিযোগটি সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ না করে ককে ফেরত পাঠিয়ে দেন হ্যাঁ। এবং অভিযোগে বর্ণিত ব্যক্তিকে বিষয়টি অবহিত করে। জেনারেল ডায়েরির মানে ক্ষেত্রে তো কিছু নাই, জেনারেল ডায়েরি তো কিছুই নেই এখানে। জেনারেল ডায়েরির তো কিছু নেই এখানে, জিডি করতে আসছে তার একটা এখানে কি জিডি করলে কি হয়েছে? তো আমলের অযোগ্য অপরাধ। না স্যার, দিদি করতে আসছে ফেরত পাঠাই দিছি। জিডি করতে আসলে ফেরত পাঠাতে দায়িত্ব অবহেলা হবে, এখানে অন্য কোনো কিছু ঘটনা নেই, তার কর্তব্য অবহেলা হবে। কিন্তু যদি এরকম আসে, স্যার 190 ধারা আসতে পারে না স্যার পেনাল হ্যাঁ হ্যাঁ, কোডের। পেনাল কোডে 190 ধারা আসার কোনো ইয়ে নেই স্যার। কেন 190 ধারা আসবে? কি জন্য আসবে বলো তো, কি জন্য আসবে? না, তাহলে স্যার ওই তাহলে ইয়ে হবে, বিভাগীয় ব্যবস্থা পুলিশ আইনের 7 ধারা অপরাধ শোনো, হবে। যদি বক্তব্যটা এমন হতো যে ক নামক ব্যক্তি থানার ডিউটি অফিসারের নিকট একটি ডাকাতির অভিযোগ আনলে ডিউটি অফিসার সুকৌশলে ডাকাতির ঘটনা জানা সত্ত্বেও ডাকাতি মামলা রুজু না করে দস্যুতার ধারায় বা চুরির ধারায় মামলা রুজু করেন, সেটা একটা অপরাধ। কিন্তু জিডি করতে আসছে, একজনের বিরুদ্ধে জিডি করতে আসছে, সেখানে কিন্তু কিছু উল্লেখ করা নাই। এখানে কিন্তু কিছু উল্লেখ করা নাই, আছে যে তাকে হুমকি আর দিছে, সেখানে অন্য কোনো না হুমকি ভয়ভীতি কোনো কিছু নাই কিচ্ছু স্যার। নাই। তাহলে কি তোমার কাজ হলো তার অভিযোগটা গ্রহণ করা। তা তোমার কাজটা হলো অভিযোগটা তোমার গ্রহণ করা, তুমি গ্রহণ না করে কি করছো? দায়িত্ব অবহেলা করেছো। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে। আর কারো কিছু? আচ্ছা, তো ঠিক আছে, কালকে আর ক্লাস হচ্ছে না। শনিবার যদি পরীক্ষা হয় আমি অবশ্যই তোমাদেরকে আগেই জানাবো, ঠিক আছে? আর অনুরোধ থাকলো সবাই পরীক্ষা দেবা। আইনুল, তোমাদের সময় তো তোমরা অনেক পরীক্ষা দিতে, আমি 65টা 70টা খাতা পাইতাম, 80টা পর্যন্ত খাতা পাইছি, এখন 3জন 4জনে পরীক্ষা দেয়। কার কাছে কি বলবা? না স্যার, সবাইকে পরীক্ষা দিতে হবে স্যার, পরীক্ষা দিলেই তো সবকিছু অগ্রসর হবে। এত কষ্ট করে এটা প্রশ্ন তৈরি করি, পরীক্ষা দেয় না বিভিন্ন অজুহাতে, এগুলো ভাল লাগে না, এগুলা যাক বলে লাভ নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে শনিবারে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার।